আচ্ছা। তৈরি হয়ে আমায় ডাক দিস। আর চলে যেতে নিলে অন্তি পেছন থেকে ডাক দেয়। মা, হুম। রেগে আছো আমার উপর? না। সত্যি? জানি না। আমি সরি মা। ঠিক আছে। দিহান সত্যি ভীষণ ভালো মা, আরাভের থেকে অনেক ভালো। তুমি নিজ চোখেই দেখে নিও, আমি সত্যি বলছি মা। আচ্ছা। তুমি রাগ করো না প্লিজ, আমি কষ্ট পাচ্ছি। তৈরি হয়ে নে, আমি মিলাকে পাঠিয়ে দিচ্ছি। অন্তির চোখ ভরে আসে। নাহার তার উপর রাগ করেছে। সে ঠিক বুঝেছে সে তো মাকে কষ্ট দিতে চায়নি। সে ইচ্ছে করে কিচ্ছু করেনি। সে তো দিহানকে সহ সবাইকে চেয়েছে। এজন্য একটু অবাধ্য হয়েছে। খুব বেশি ভুল করেছে কি? মা কি তাকে একটু মাফ করে দিতে পারে না? শীতের চাদর চিরে একখণ্ড সূর্যের আলো এসে পড়েছে অন্তির রুমে। টেবিলে ধোয়া ওঠা কফির মগ মাত্রই পারু এসে রেখে গেছে। অন্তি কফির মগে লম্বা চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ফেলে। ফোন হাতে তুলে তনিকে কল করে। কল একবার বাজতেই ওপাশ থেকে তনি কল রিসিভ করে। কাঁদো গলায় বলে, অবশেষে তোর আমায় মনে পড়লো। এমন কেমনে পারিস? রাত থেকে না ঘুমিয়ে ফোন হাতে নিয়ে বসে আছি। চিন্তায় চুল পড়ে টাক হয়ে যাবার জোগাড়। হয়তো জ্বরও চলে এসেছে। আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঘুমের সাথে নো কম্প্রোমাইজ দেব। চিন্তা চিন্তার জায়গায় আর ঘুম ঘুমের। একের জন্য অন্যকে ছাড়তে পারবো না আমি। অন্তির কথা ফিটে তনি জবাব দিল না। তার দু চোখ ভরা ঘুম। যখন তখন ঝড়ে ভেঙে পড়া গাছের মতো ঢুলে পড়বে সে। তনি গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে। নিভু গলায় বলে, আপডেট বল, শুনে ঘুম দিব। খারাপ সংবাদ হলে সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো, আর ভালো হলে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। অন্তি দারুণ করে হাসে। হাসির তালে সাদা দাঁতগুলো সূর্যের আলোয় চিকচিক করে ওঠে। আজকের সকালটার মতো সতেজ সংবাদ, সামান্য বিষাদও রয়েছে। মা খুব রেগে আছে আমার উপর, তাছাড়া সব ঠিকঠাক। শাশুড়ি আম্মু সব ঠিক করে রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস এবং টাটা। ফোন কাটলে অন্তি লম্বা হয়ে শুয়ে পড়ে। তার আবারও ঘুম পাচ্ছে খুব। মন ভালো থাকলে ঘুম ভালো হয়। অন্তি গলা উঁচু করে পারুকে ডাকে। আমার ঘুম না ভাঙা পর্যন্ত এই রুমে আসা মানা। আজকের জন্য আমার রুমের সকল কাজ থেকে তোকে ছুটি দেওয়া হলো। অন্তি ঘুমিয়ে যাওয়ার আগে আরও একটা কাজ করলো। দিয়ানের নম্বরে ছোট করে একটা টেক্সট পাঠালো। কংগ্রাচুলেশনস, ইউ আর গন দ্য গেট মি। সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি। হুট করেই ভীষণ শীত নেমেছে। অন্তি রুমের বাতি অফ, কিন্তু তার চোখে ঘুম নেই। বিছানে শুয়ে এপাশ ওপাশ করছে। আজ দিহানের সাথে ঝগড়া হয়েছে তার। ঝগড়া বলতে মন কষাকষি। লোকটাকে দুটো কড়া কথা শোনাতে পারলে দারুণ হতো, কিন্তু সে তা পায়নি। কিছু বলতে নিলেই তার বুক ভালোবাসার ঢেউ উতলে পড়ে। আর কিছু বলা হয় না। তবে সে সহ্য করতে পারছে না এমন পাথুরে মানবের সাথে কিভাবে সংসার করবে সে। দুটো মিষ্টি কথা যার মুখ থেকে বের হয় না, তাকে নিয়ে কোন সাগরে ভেসে যাওয়ার স্বপ্ন দেখবে সে। অন্তির মাথার মধ্যে রাগটা চড়া দিয়ে ওঠে। শোয়া থেকে উঠে বসে বড় করে শ্বাস ফেলে। বালিশের পাশ থেকে ফোন বের করে দেহানকে কল করতে, কিন্তু তার পূর্বেই দেহানের কল আসে। অন্তি কলের দিকে ভুল কুচকে তাকায়। হঠাৎই ব্যস্ত মানবের তার কথা মনে পড়ল কেন? ছাদে আসো। এই মুহূর্তে? ছোট বাক্যটা শেষ হতেই টুট করে কলটা কেটে গেল। অন্তির জবাব শোনার অপেক্ষা করল না সে। অন্তির চোখ বন্ধ করে বড় শ্বাস নেই। আজ এই লোককে সে নিজ হাতে খুন করবে। বাহিরে বেশ ঠান্ডা বাতাস। অন্তির শরীরে পাতলা জামা কেবল। রাগের আগুনে তার ঠান্ডা লাগছে না বোধহয়। ধ্যান দাঁড়িয়ে আছে রেলিংয়ের পাশ ঘেঁষে। তার নজর ছাদের লোহার দরজা থেকে উঠে আসা অন্তির দিকে। ভুরুগুলো সামান্য কুচকে তাকিয়ে আছে। অন্তির কাছে এসে দাঁড়ালে ধ্যান তার জ্যাকেট খুলে অন্তির গায়ে জড়িয়ে দেয়। গম্ভীর গলায় বলে, আমার উপরের রাগ নিজের শরীরের উপর কেন দেখাচ্ছ? এতটুকু শরীরে এত রাগ কোথায় থাকে? অন্তি পুরো কথাকে এড়িয়ে যে কাট কাট গলায় বলে, কেন এসছেন? তোমায় দেখতে। এই অতি সামান্য কথায় অন্তি জমে থাকা রাগ গলে পানি নেই তরল রূপ ধারণ করে। চোখ ছলছল করে ওঠে। অভিমানগুলো জল আকারে ঝরে পড়তে নিলে দিহান তা আঙ্গুলের ছোঁয়ায় মুছে দেয়। আপনি আমায় একটু বেশি বেশি ভালোবাসতে পারেন না? কাঁদে না, এখন থেকে বাসবো। আপনি আমায় ভালোবাসতে ভুলে যান, শুধু ব্যস্ত থাকেন, দেখা করেন না। এমন করলে আমি আপনায় আর ভালোবাসবো না। কথাটা বলে অন্তির নাক টানে। দিহান অন্তির ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বাধা দেয়। নরম গলায় শাসন ভঙ্গিতে বলে, এমনটা যেন কখনো না হয়।
কিছু কাজে ব্যস্ত থাকছি আজকাল। কাজটা শেষ হলেই তোমায় অনেক সময় দিব, তখন বিরক্ত হলে চলবে না। তবে তোমার কাজ এই আমাকে ভালোবাসা কেবল। আমাকে ভালোবাসতে ভোলার মতো ভুল কখনো করবে না জান। এই ভুলের মাফ নেই যে। অন্তি গোল চোখে তাকিয়ে থাকে। আকাশে একখণ্ড চাঁদ আলো ছড়াচ্ছে। সেই মিষ্টি আলোয় দেহানের মুখটা জলজল করছে। ঝিরিঝিরি বাতাসে কপালে ছড়িয়ে থাকা চুলগুলো দোল খাচ্ছে। অন্তিকে ছেড়ে দিহান বুকে দুহাত বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে। পাশে অন্তি চুপটি করে দাঁড়িয়েছে। কথা না হলেও পাশাপাশি নীরবে দাঁড়িয়ে থাকাটা খুব করে অনুভব করছে সে। দিহানের চোখ বন্ধ। অন্তি দূরত্ব ঘুচিয়ে কিছুটা কাছে দেয়, নিচু গলায় বলে, শুনুন, শুনছি। আপনার বুক থেকে হাত নামান প্লিজ। কেন? অন্তি এই প্রশ্নের উত্তর দিতে পারে না। সে এখন কিভাবে বলবে যে সে একটু দিহানের বুকে মাথা রাখতে চায়। সে বোঝে না এত অবুঝ কেন। অন্তির মন খারাপ হয়। মলিন হেসে বলে, না কিছু না। অন্তি সরে দাঁড়াতে নিলে দিহান তার হাত টেনে ঘুরিয়ে আঁকড়ে ধরে। হঠাৎ তেমন হয়, খানিক চমকে যায় অন্তি, নড়ে চড়ে ওঠে অল্প। খানিক বাদে শান্ত হয়ে লেপটে থাকে। দিহানের শরীরের কড়া গন্ধ নাকে ধাক্কা খায়। অন্তি চোখ বুঝে সেই গন্ধ নেয়। দিহান ফিসফিস করে বলে, এর থেকে বেশি আর কিছু চেয়েও না রূপ। আর কিছুদিন মাত্র, সব ভালোবাসা তোমার মুঠোয় এনে দিব। আমি তোমায় হালালভাবে ছুতে চাই, বুঝেছো মেয়ে? মার্চ মাসের প্রথম শুক্রবার। আকাশে একখণ্ড আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে সূর্য। শীতের প্রকোপ খানিক কমে এসেছে। হুটহাট করে গা কাঁপিয়ে ঠান্ডা নামে। কখনো বা সূর্যের তেজে গা গড়িয়ে ঘাম ঝরে। আর কিছুদিনের মাঝেই শীত বিদায় নিবে হয়তো। অন্তি বারান্দায় মেঝেতে গোল হয়ে বসে আছে। টুলে বসে সাবিনা অন্তির চুলে তেল লাগিয়ে দিচ্ছে। অন্তি বরাবর না করা সত্ত্বেও সাবিনা চুপচুপে করে তেল লাগিয়ে দিচ্ছে। খসখসে কিন্তু মিহি গলায় বিলাপ করে বলছে, তেল হচ্ছে চুলের পুষ্টি। তেল না দিতে দিতে চুলের কি সাংঘাতিক অবস্থা হয়েছে। আল্লাহ, আমার ভাইয়ের বউটাও বলিহারি। মাইয়ার দিকে কোনো নজর নেই। একটা মাত্র মাইয়া, তাই এই অবস্থা। আমাদের মতো 4-5টা পোলাপান হইলে কেমনে মানুষ করতো। চুলের প্রসঙ্গ থেকে ভাইয়ের বউয়ের প্রসঙ্গে চলে যাওয়ার ব্যাপারটাই অন্তি খুব একটা অবাক হলো না। এটা সে ছোট থেকে দেখে আসছে। তারা কোনো ভুল করলে দোষটা সর্বদা মা চাচিদের উপর থেকে চলে যায়। সাবিনার কথা হয়তো নাহারের কান পর্যন্ত পৌঁছেছে। দরজার সামনে থেকে উত্তর দেয়, আমার মেয়েকে আমার আদর যত্নে বড় করতে হয়নি আপা, একা একাই এত বড় হয়েছে। আরও 5-6টা ছেলে মেয়ে থাকলেও এভাবেই বড় হয়ে যেত। এ কথা সাবিনার ভীষণ রকম গায়ে লাগলে তিনি অন্তিকে বলেন, তোর মায়ের কথা শুনেছিস? কেমন মুখে মুখে জবাব দেয় দেখ। আমি যে বড়, তার কোনো সম্মান দেয় সে? ভাইয়ের বাড়িতে দুটো দিন মন ভালো করতে এসে কেমন বেইজ্জতি হতে হচ্ছে। এই দিন দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ আসুক শাহেদ, ওর বউকে ও শিক্ষা না দিলে আমি এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাব। নাহার মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে যায়। আজ বাসায় অনেক মেহমান আসবে। একমাত্র মেয়ের আকত বলে কথা। এই দিনের ঝগড়াই জড়ানোটা ভালো হবে না। তাই সাবিনাকে ছেড়ে দিলেন তিনি, নয়তো প্রতিটা কথার ভালো জবাব দিয়ে আসতেন। অন্তির পাশে তনি গালে হাত দিয়ে বসে আছে। অন্তির বাসায় সে খুব সকাল সকাল চলে এসেছে। বিরাজটাও সে এ বাড়িতে এসে করেছে। এত বড় একটা দিনে সে আসতে লেট করবে এমনটা কখনোই হবে না। গালে হাত রেখে তনি ভীষণ ভাবুক চিত্রে বলল, দোস্ত, তোর বিয়ে হয়ে গেল, তুই তো অন্যের বউ হয়ে যাবি তাই না? টনি গাল থেকে হাত নামিয়ে বিশেষজ্ঞদের মতো মাথা নাড়ে, যেন সে বিশাল কোনো বাধার সমাধান করে ফেলেছে। অতঃপর নিজের মনে লুকায়িত কথাখানা প্রকাশ করে, বলছিলাম দিহান ভাইয়াকে বল না, নুহাসকে যেন একটু বিয়ের ব্যাপারে বোঝায়। তোর বিয়ে হয়ে গেলে আমি একা কুমারী হয়ে বসে থেকে কি করব? তার থেকে দুজন বউ হয়ে গেলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়, তাই না? অন্তি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোর হিটলার বাপকে ম্যানেজ করলেই তো পারিস। আমার বাপকে হিটলার বলবি না একদম। আমার বাপ হিটলারের থেকেও ভয়ানক। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। লোক সংখ্যা মোটেও কম নয়। বাড়ি ভর্তি লোক সমাগম করছে। শাহিদ বাড়ির পেছনে বাবুচি আনিয়ে রান্নার ব্যবস্থা করেছে। বিয়ে বাড়িতে কোনো রকম সাজসজ্জা হবে না।
এমনটা বলেছিল শাহিন, কিন্তু সকাল হতে দেখা গেছে তিনি ডেকোরেটের লোক আনিয়ে পুরো বাড়িতে মরিচবাতি সেট করেছেন, তাজা ফুল দিয়ে গেট সাজিয়েছেন। তা দেখে বাড়ির সকলে মিটিমিটি হাসছেন। বাড়ির আনাচি কানাচি হাসির শব্দে ভরে উঠেছে। ছোট ছেলে মেয়েদের কান্না আর চিৎকারের শব্দ বাতাসে ধাক্কা খেয়ে প্রতিফলিত হচ্ছে। এত কিছুর মাঝে অন্তির মনে শান্তি নেই। চুলে 2বার শ্যাম্পু করার পরও তার মনে হচ্ছে চুল থেকে তেল কাটেনি। রাগে দুঃখে তার কান্না পাচ্ছে। এই ফুপিটা তার সবসময় 2-4 লাইন বেশি বুঝে। তার বিয়ের দিনে কিনা সে চুপচুপে তেল মাথায় ঘুরবে, এটা কোনো কথা? তার দুঃখের সঙ্গী হয়েছে তনি। অন্তির কষ্ট মানেই তার কষ্ট। তার প্রাণটার আজ বিয়ে, আর এই বিয়েতে কিনা তার প্রাণটা মন খারাপ করে থাকবে। কিছুটা দুঃখ নিয়ে তন্নি বলে, তোর ফুপি বোধহয় প্রতিশোধ নিয়েছে দোস্ত। কিসের? আন্টির উপরের প্রতিশোধটা তোর উপর নিয়ে নিয়েছে। সিরিয়ালে দেখিস না, মায়ের উপরের প্রতিশোধ মেয়ের উপর নেয়, অমন ঘটনাই ঘটেছে। অন্তি কিছু বলার আগেই অন্তির কাজিনরা তার রুমে চলে আসে। এখন মেহেদি দেওয়া হবে। বিয়ের কোণের হাত ফাঁকা মানেই না। যদিও এ ব্যাপারে অন্তির তেমন আগ্রহ ছিল না, কিন্তু নাহার গরম গরম গলায় বলেছেন, বিয়ের দিন হাত ফাঁকা থাকবে এ কেমন কথা? অল্প করে হলেও মেহেদি লাগাও। অন্তি মায়ের কথা মেনে নিয়েছে। নাহার এই 2-3 মাস তার সাথে মেপে মেপে কথা বলে। ব্যাপারটা ভীষণ কষ্টের। অন্তি অনেক চেষ্টা করেছে মায়ের রাগ ভাঙাতে, কিন্তু ব্যর্থ হয়েছে প্রতিবার। অন্তি হাল ছেড়ে দিয়েছে। মায়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকা ব্যতীত কিছুই বলে না সে আজকাল। অন্ধকারে আচ্ছন্ন এক বদ্ধ কামরায় হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে পরশ। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। বোঝা যাচ্ছে বেশ অক্ষত অবস্থায় রাখা হয়েছে তাকে। চোখ খোলা থাকলেও এই অন্ধকার হাতটে বোঝার উপায় নেই ঠিক কোন জায়গায় আছে সে। অন্ধকারে তার চোখগুলো আরও সিটিয়ে আসছে। অক্ষত থেকেও মনে হচ্ছে সে তার জীবনে শেষ সময় গুনছে। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড তার জীবনের সমাপ্তিকে এগিয়ে আনছে। এর থেকে যদি তার উপর জুলুম করা হতো তাহলে হয়তো একটু হলেও বাঁচার সম্ভাবনা থাকতো। কিন্তু এরা কেন তাকে আঘাত করছে না? কি চাচ্ছে দিহান? পরশের বুক পর্যন্ত কেঁপে ওঠে। ভাবতে পারে না বাকিটা। দিহান প্ল্যান ছাড়া কাজ করে না। নিশ্চয়ই তার বড় কোনো প্ল্যান রয়েছে। পরশের হৃদরোগ বাড়াতে সেখানে হাজির হলো দিহান। পরনে খয়েরি রঙের শেরওয়ানি। অন্যদিনের মতো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে থাকা চুলগুলো আজ সুন্দর করে সেট করা। মুখে এঁটে আছে নিদারুণ কঠিনতা। দিহানের সাথে নুহাসকেও দেখা গেল। তার মুখ হাসি হাসি, যেন ভীষণ আনন্দে আছে সে। দিহান এক পলক পরশকে দেখে পাশের ছেলেটাকে বলে, ওকে উঠিয়ে বসা। চেয়ার কোথায়? জি ভাই, আনছি। দুটো ছেলে পরশকে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। দিহান ইশারা করে মুখের বাঁধন খুলে দেয়। পরশের বুক ধুকপুক করছে। দিহানকে যে ছেলেগুলো মেরেছিল সবার অবস্থা ভীষণ খারাপ। কেবল প্রাণটা বেঁধে আছে শরীরে। তার কি অবস্থা হতে পারে ভাবতে ভেতর আত্মা কেঁপে উঠছে। আসার পর থেকে দিহান কোনো কথা বলেনি। চেয়ারে পা তুলে বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পরশের দিকে। আশপাশে সকলে নিশ্চুপ। এই নিশ্চুপতা পরিবেশকে আরও গম্ভীর করে তুলেছে। কিছু বলার আছে। আজ অতি গুরুত্বপূর্ণ একটা দিন। তবুও সব রেখে আমি তোর কথা শুনতে এসেছি। কিছু বলার থাকলে জলদি বল, আমার সময় কম। দিহান হাতের ঘড়ির দিকে তাক করে কথাগুলো বলল পরশকে। পরশ ভীষণ আকুতি নিয়ে বলল, আমাকে বাঁচতে দে প্লিজ, আর কিচ্ছু না, শুধু বাঁচতে দিলেই হবে। আচ্ছা। সত্যি? অবশ্যই। কথাটা বলে দিহান বাঁকা হাসে। চেয়ার থেকে উঠে যাওয়ার পূর্বে পরশের হাতের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে একটা ছেলেকে বলে, ওর হাতের নখগুলো দেখতে বিদঘুটে, তুলে ফেল। খারাপ জিনিস না থাকা ভালো। জি ভাই। দিহান আর অপেক্ষা করলো না। নুহাসের সাথে বেরিয়ে এলো পুরনো গুদাম ঘর থেকে। গাড়িতে ওঠার পূর্ব মুহূর্তে শুনতে পেল পরশের গগন বিদারী চিৎকার। দিহানের মুখ শক্ত হয়ে আসে। এটা তো কেবল শুরু। বাঁচিয়ে রেখে সে ওকে জাহান্নাম দেখিয়ে আনবে। অন্তির পরনে লাল বেনারসি গহনা বলতে গলায় ছোট্ট একটা হার, কানে দুল আর হাতে সোনার মোটা বালা। অল্প পরিসরে গালে মেকআপের প্রলেপ টানা হয়েছে। ঠোঁটে লাগানো হয়েছে টকটকে লাল রং। টানা চোখ দুটো ভর্তি কালো কাজল
আর কাল সেখানে রয়েছে লালচে আভার মিশ্রণ। এ যেন এক লাল টুকটুকে নববধূ। দরজা থেকে নাহার মেয়ের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তার মেয়েটাকে কেমন বড় বড় লাগছে। কই, কখনো তো সে লক্ষ্য করেনি হুট করে মেয়েটা যেন একটু বেশি বড় হয়ে গেছে। অভিমান করে মেয়ের সাথে দুটো কথা না বলেও তীর ভেতরটি জ্বলে যাচ্ছে। নিশ্চয়ই আগলে রাখা মেয়েটাকে ছেড়ে কিভাবে থাকবে সে? সকাল হলে রুমটা যখন ফাঁকা পড়ে থাকবে তখন সে কি করবে? তার ঘরটা যে একদম শান্ত হয়ে যাবে। অন্তি নামক পাখিটার কিচিরমিচির শব্দে বিরক্তি হতে হবে না। নাহারের চোখ ছলছল করে ওঠে, কিন্তু মেয়ের সামনে সে নরম হতে চায় না। ভারী অভিমান জমেছে তার। এত দূর তো তার অভিমান ভাঙবে না। বর এলো যখন, তখন দুপুর। ঘোমটার আড়ালে থাকা মুখটি ক্রমশ লাল হয়ে ওঠে। বর এসেছে ধ্বনিতে। বুকের কোনো এক অংশ কেঁপে ওঠে সহসা। নিঃশ্বাস ভারী হয়ে আসে। আর মাত্র কিছু মুহূর্ত, তারপর মানুষটা পুরোপুরি তার হয়ে যাবে। ভাবা যায় অন্তি কিছু ভাবতে পারছে না। তার ভাবনার কোঠা শূন্য হয়ে আছে। মস্তিষ্ক শুধু একটা কথাই বলছে, সে আমার হতে চলেছে। চোখের পলকে 3 কবুলের মাধ্যমে একে অন্যের পরিপূরক হিসাবে শপথ নিয়ে নিল তারা। সামান্য 3 শব্দের এত জোর। অন্তির চোখ ভর্তি পানি। তার কোনো কষ্ট নেই, এটা তার সুখের জন্য। এই মানুষটাকে পাওয়ার জন্য কত কিছুই না সে করেছে। আজ সে তার, এই তো সে পরিপূর্ণ। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে। বিয়ে বাড়ি যেন আধার নামা মাত্রই চঞ্চল হয়ে উঠেছে। ঝাঁকঝাঁক লাল নীল মরিচবাতি জ্বলে উঠেছে। বাড়ি থেকে ঝলমলে মনে হলো বাড়ির ভেতরের পরিবেশ থমকে আছে। শাহিন গম্ভীর মুখ করে সোফায় বসে আছেন। পাশে অসহায় মুখ করে রেজওয়ান মির্জা বসে। বারবার সে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে দেখছেন। ধ্যান অবশ্য এসবে থোড়াই কেয়ার করছে। সে নিশ্চিন্ত মনে সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে আছে। বিয়ে করা ভীষণ কষ্টের কাজ। সে না করলে হয়তো কখনো বুঝতেই পারতো না। এখান থেকে বের হতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে। বেয়াই, এমনটা তো কথা ছিল না। আমার মেয়েটা ছোট, এত দূর তো তুলে দিতে চাইনি আমরা। তাছাড়া কথা তো হয়েছিল বছর 2 পরে তুলে নেওয়া হবে। শায়দের কথাই কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না রেজন। এসব কিছুই তার মনে আছে, কিন্তু ছেলের জন্য তো পারছেন না। এমন নির্লজ্জ একটা ছেলে তারই কেন হতে হলো? মান সম্মানে কিছুই থাকছে না। রেজন দিহানের দিকে তাকিয়ে দাঁত কাটে। অভদ্রটা ঝামেলা পাকিয়ে এখন চোখ বন্ধ করে আছে। কোনো উপায় না পেয়ে তিনি বললেন, ভাই বুঝতে পারছি, অন্তি না হয় এখানেই প্রায়ই আসবে। দিহান কিংবা আমি দিয়ে যাব ওকে, আবার ওর মন চাইলে নিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে তিনি বলেন। এই পর্যায়ে শাহিন গম্ভীর গলায় বলে, আমরা এখন আমাদের মেয়েকে দিতে চাচ্ছি না। বিয়ে হয়েছে ঠিক আছে, আপনারা আসবেন যাবেন, কিন্তু মেয়ে আমাদের কাছেই থাকবে। রেজন মির্জা খুবই অস্বস্তি অনুভব করছে, কিছু বলার মতো পাচ্ছে না। দিহান এবার চোখ মেলো, সোজা হয়ে বসে পড়ল। বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব পুরোপুরিভাবে তার স্বামীর হাতে, সেটা হোক ধর্মীয় রীতি কিংবা সামাজিক রীতি। আমি চাচ্ছি আমার বউকে আমার সাথে নিয়ে যেতে। আশা করি এখানে দ্বিমত করার মতো কিছু নেই। আমার বউ কোথায় থাকবে কি থাকবে না এইটুকু সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার রয়েছে আমার। দিহানের কথার পিঠে কেউ কোনো উত্তর না করলেও সকলে যে ভয়ঙ্কর রেগে আছে এটা সে বুঝতে পেরেছে। শাইনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার এক কথাই এ বংশের সকলে উঠে বসে। আজ কি না তার কথাকে সামান্যতম মর্যাদা দেওয়া হলো না। এমন অসভ্য ছেলে তার বাড়ির জামাই, ভাবতে ভীষণ বুক ব্যথা করছে। নার আগে বুঝেছিল এমন কিছু হবে, তাই সে খুব একটা অবাক হয়নি। বিদায়বেলা নাহার নিজের অভিমান ধরে রাখতে ব্যর্থ হলো। অন্তিকে জড়িয়ে ধরে কেঁদে ফেল। এতদিন বাদে মেয়ের স্নেহ স্পর্শ পেয়ে আবেগী হয়ে ওঠে অন্তি। সে এক স্পর্শকাতর দৃশ্য। মা মেয়ের হৃদয় স্পর্শ পূর্ণ মিলনের পর বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। গাড়িতে শক্ত করে দিহানের হাত আঁকড়ে ধরে হেসকি তুলে কাঁদতে থাকে অন্তি। দিহান ওকে বাধা দেয় না, কাঁদতে দেয় নিজের মতো। কাঁদলে মন শান্ত হয়। আজ সে মেয়েটাকে কাঁদতে দিচ্ছে, তবে এরপর আর নয়, এটাই শেষ। বেশ সময় নিয়ে শান্ত হয় অন্তি। গাড়ি তখনও ছুটে চলেছে।
অন্তিদের বাসা থেকে গাড়ি নিয়ে দিহানদের বাড়িতে পৌঁছাতে 5 থেকে 7 মিনিট সময় দরকার হয়। সেখানে প্রায় আধা ঘন্টা হতে চলো। কান্নার জন্য এতক্ষণ ব্যাপারটা না বুঝলেও এখন মাথায় আসতেই সে মাথা ঘুরিয়ে দিহানের পানে তাকায়, গলায় কোথল নামিয়ে বলে, কোথায় যাচ্ছি আমরা? দিহান তার হাত দ্বারা অন্তির কোমর টেনে কাছে আনে, ছোট্ট করে বলে। সিলেট। ওখানে কেন? চা বাগানে হানিমুন করতে। অন্তি লজ্জে পায়, আর কিছু বলে না। আস্তে করে দিহানের শরীরে নিজের ভর ছেড়ে দেয়, মাথা এলিয়ে দেয় দিহানের বুকে। দিহানের কপাল কুঁচকে আসে। অন্তির মাথায় হাত রেখে বলে, ঠিক আছো? শরীর খারাপ করছে? হুম ক্ষুধা লেগেছে? হুম তাহলে অনেকদিন পর শান্তিতে ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। দিহান মুচকি হাসে, মাথা নামিয়ে অর্ধাঙ্গিনীর কপালে ঠোঁট ছোঁয়ায়। ভালোবাসায় ভরে ওঠে চোখ দুটো। এই ছোট মেয়েটা কতটা গভীরভাবে ভালোবাসে তাকে ভাবতেই বুকটা প্রশান্তিতে ভরে ওঠে। দিহান অন্তির অনামিকা আঙ্গুলে ভীষণ যত্নে একটা আংটি পরিয়ে দেয়, পরপর আলতো ঠোঁট ছুঁয়ে দেয় হাতে। অন্তি কেঁপে ওঠে, তবে ঠোঁট ছুঁয়ে যায় মিষ্টি হাসি। গভীর হয় হাতের বন্ধন। দিহান নিচু গলায় বলে, এভাবেই ঘুমাও, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি। নুহাস বসে আছে তন্নিদের বসার ঘরে। সামনেই তন্নির পিতা মহাশয় পায়ের উপর পা তুলে পেপার পড়ছেন। নুহাস অস্বস্তি নিয়ে বসে আছে। ভদ্রলোক তাকে ডেকে পাঠিয়ে পেপার পড়ছেন, ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর। পেপার তো অন্য সময়ে পড়া যাবে, এখন কেন? কিন্তু নুহাস এসব প্রশ্ন ভদ্রলোককে করতে পারছে না। অত্যন্ত শান্ত ভঙ্গিতে বসে আছে সে। আরও কিছুটা সময় পার হলে তিনি পেপার থেকে মুখ তুলে তাকান। পরক্ষণে বাসের কাজের মেয়েটাকে ডেকে চা দিতে বলেন। চশমার উপর থেকে নুহাসকে দেখে প্রথমে যে প্রশ্নটা করেন তা হলো, তুমি সে যে রাস্তা থেকে আমার মেয়ের বারান্দায় উকিঝুঁকি দাও? নুহাস চট করে কিছু বুঝতে না পেরে বলে, জি? কেন? মানে? কেন উকিঝুঁকি দাও? ইয়ে মানে বাড়িতে কে কে আছেন? মা, ছোট ভাই আর আমি। বাবা নেই? জি না। তোমার মাকে একদিন আসতে বলো, তার সাথেই না হয় বিস্তার আলাপ করব। জি আচ্ছা। বসো, চা খেয়ে যাও। জি? চায়ে চিনি কেমন খাও? মিডিয়াম। চিনি খাবে না? কড়া চা উইথাউট সুগার, শরীরকে স্ট্রং রাখবে। আচ্ছা। আমি রুমে যাচ্ছি, চা দিয়ে গেলে খেয়ে তারপর উঠবে, কেমন? জি। ভদ্রলোক চলে গেলেন। নুহাস দাঁত কামড়ে তার দিকে তাকিয়ে রইল। এই লোক তার শ্বশুর হবে ভাবতে আত্মা শরীর ছেড়ে বের হয়ে যেতে চাইছে। কেবল তনির বাবা বলে সে চুপ করে আছে, নয়তো বুড়িগঙ্গা নদীর পানিতে গোসল করিয়ে আনতো। অন্তে দিহানের সময় বেশ সুন্দর কাটছে। তারা এখনও সিলেটে রয়েছে। দিহানের নিজস্ব একটা ভিলা রয়েছে এখানে। এটা সম্পর্কে কেউ জানতো না। ছোট ভিলা হলেও আশপাশের সৌন্দর্য সবসময় তাদের মুগ্ধ করে রাখে। অন্তি আর দিহান বাদে দুজন কাজের লোক রয়েছে। অন্তি টুকটাক রান্না শিখেছে। মাঝে মাঝেই সে দিহানের জন্য রান্না করে। সে রান্না করছে শুনলে দিহান খুব বকা দেয়। যদি হাত কেটে যেত, যদি হাত পুড়ে যেত। এসব মিষ্টি বকা অন্তির ভালো লাগে। ব্যাপারটা আরও ভালো লাগে যখন বকাবকি শেষে দিহান তৃপ্তি করে তার রান্না খায়। বিয়ের পর অন্তি দিহানকে নতুনভাবে আবিষ্কার করেছে। মানুষটা এত কথা বলতে পারে, অন্তিকে কখনো একা অনুভব করতে দেয় না মানুষটা। বিকেল হলে ঘুরতে যাওয়া, রাত জেগে খোলা বারান্দায় গল্প করা, আরও কত কি। অন্তি বারবার অবাক হয়। মানুষটা সত্যি অন্যরকম, ভীষণ যত্নশীল, ভালোবাসে মুড়িয়ে রাখার মতো। সে তার ভালোবাসার পরিধি আরও বিস্তার করবে, যা দিহান সাঁতরে পার হতে পারবে না। তার ভালোবাসার বিশাল সমুদ্রে তলিয়ে রাখবে মানুষটাকে। আর সে তো মানুষটার উন্মাদনায় সেই কবেই মত্ত হয়ে আছে।